ভেবে দেখুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে দৈনন্দিন কাজের সবচেয়ে বিরক্তিকর আর একঘেয়ে অংশগুলো একটা যন্ত্র নিমিষেই করে দিচ্ছে। হুম। আর আপনার জন্য কেবল সেই কাজগুলোই থাকছে যেখানে আসলে আপনার সৃজনশীল চিন্তার সুযোগ রয়েছে। একদম। মানে শুনতে অনেকটা কল্পবিজ্ঞানের মতো মনে হলেও আসলে কিন্তু আমরা ঠিক সেদিকেই যাচ্ছি। হ্যাঁ, আধুনিক কর্পোরেট আর প্রযুক্তি বিশ্ব অত্যন্ত দ্রুত গতিতে ওই ভবিষ্যতের দিকেই এগোচ্ছে। আর তাই ইংলিশে চ্যানেলের আজকের এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লক্ষ্যই হল এই ইন্টেলিজেন্ট অটোমেশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে সবকিছু বদলে দিচ্ছে তার পেছনের রহস্য উন্মোচন করা। মানে সাংবাদিকতা থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, সব ক্ষেত্রেই তো অটোমেশন একটা বিশাল ভূমিকা রাখছে। ঠিক। আর এই বিশাল পরিবর্তনের পেছনের কৌশলগুলো বুঝতে আজ আমরা যে দুর্দান্ত বইটির সাহায্য নিচ্ছি তার নাম হল দি অটোমেশন অ্যাডভান্টেজ। হ্যাঁ, ভাস্কর ঘোষ, গায়ত্রী পাল্লাইল এবং রাজেন্দ্র প্রসাদ মিলে দারুণ একটা কাজ করেছেন এই বইটিতে। এই লেখকরা মূলত এমন সব কৌশল নিয়ে কাজ করেছেন যার মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানের লিডাররা অটোমেশনকে খুব সফলভাবে কাজে লাগাতে পারেন। আসলে এই বইটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল এর ফোকাস কিন্তু মানুষকে চাকরিচ্যুত করা নয়। তাই তো, সাধারণ মানুষের তো একটা ভয় থাকেই যে মেশিন বুঝি সব চাকরি কেড়ে নেবে। একদমই না, বরং মানুষের দক্ষতাকে কিভাবে আরও বাড়িয়ে তোলা যায়, তাকে কিভাবে আরও সৃজনশীল করা যায়, সেটাই এই বইয়ের মূল ফোকাস। আচ্ছা, অটোমেশন কিভাবে কাজ করে সেটা জানার আগে তো আমাদের বুঝতে হবে মানে কেন এটা ব্যবসার মূল লক্ষ্যের সাথে মেলানো জরুরি। ঠিক পয়েন্ট ধরেছেন। শুধু বাজারে নতুন এআই টুল এসেছে বলেই লাখ লাখ ডলার খরচ করে সেটা কিনে ফেলাটা কিন্তু চরম বোকামি। হ্যাঁ, মানে এর পেছনে তো একটা পরিমাপযোগ্য বিজনেস কেস থাকতে হবে, তাই না? অবশ্যই। আর এই জন্যই আমাদের ইন্টেলিজেন্ট অটোমেশন বলতে ঠিক কী বোঝায় সেটা আগে পরিষ্কার করা দরকার। মানে অটোমেশন শুনলেই তো প্রথমে কারখানার ওই রোবোটিক হাতের কথা মাথায় আসে। হ্যাঁ, ঐতিহ্যগতভাবে আমরা শারীরিক শ্রম কমানোর বিষয়টাই ভাবি, কিন্তু ইন্টেলিজেন্ট অটোমেশন হল বুদ্ধিবৃত্তিক কাজের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরুন ডেটা অ্যানালাইসিস করা বা কোনো প্যাটার্ন খুঁজে বের করা। একদম, ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা এবং তার ভিত্তিতে কাজ করা। এটা এখন আর শুধু কারখানার গণ্ডিতে আটকে নেই। বইটিতে তো ইতালির একটা বিখ্যাত পত্রিকার দারুণ একটা উদাহরণ দেওয়া আছে, ওই যে ইল সেকোলো 19। ও হ্যাঁ, ইল সেকোলো 19, তাদের ঘটনাটা পুরো বিষয়টা একদম পরিষ্কার করে দেয়। তারা তো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেছিল, তাই না? হ্যাঁ, আর সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে এই এআই হয়তো কপি এডিটরদের চাকরি খেয়ে নেবে, কিন্তু বাস্তবে তা হয়নি। একদমই না। এই সিস্টেমটা মূলত সংবাদপত্রের লেখার ব্যাকরণগত ভুল ধরত। আর সবচেয়ে বড় কথা হলো ইন্টারনেটের গভীর থেকে চমকপ্রদ সব তথ্য বা লিঙ্ক খুঁজে বের করে দিত। ঠিক তাই, মুহূর্তের মধ্যে প্রাসঙ্গিক পরিসংখ্যান স্ক্রিনে হাজির করত। এর মানে হল সাংবাদিকদের আর সার্চ ইঞ্জিনে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হচ্ছিল না। হ্যাঁ, ফলে তারা আরও মানসম্মত এবং গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদন লেখার সময় পেয়েছিলেন। বিষয়টা অনেকটা এমন, ধরুন একজন কাঠমিস্ত্রিকে আপনি সাধারণ স্ক্রুড্রাইভারের বদলে একটা পাওয়ার ড্রিল দিলেন। বাহ, চমৎকার একটা উপমা। মিস্ত্রি কিন্তু বদলায়নি, সে আগের চেয়ে দ্রুত আর নিখুঁতভাবে বাড়িটা তৈরি করতে পারছে। একদম, অটোমেশন ঠিক এই পাওয়ার টুলটার মতো কাজ করে। কিন্তু একটা প্রতিষ্ঠান কিভাবে বুঝবে যে কোন টুলটা তাদের আগে কেনা উচিত? এখান থেকেই আসলে স্ট্র্যাটেজি এবং রোডম্যাপের প্রসঙ্গটা চলে আসে। আচ্ছা, মানে শূন্য থেকে শুরু করলে প্রথম পা কোথায় ফেলতে হবে? বইটিতে বলা হয়েছে একটি সফল রোডম্যাপের মূলত দুটো স্তর থাকে। প্রথমটা হলো বিজনেস রেজাল্ট বা ব্যবসায়িক ফলাফল। এই স্তরের আবার কয়েকটা ধাপ আছে, তাই তো? হ্যাঁ, প্রতিষ্ঠা, স্কেল এবং অপারেট। মানে প্রথমে ছোট পরিসরে একটা সমাধান প্রতিষ্ঠা করা, তারপর সেটাকে বড় পরিসরে ছড়ানো। কিন্তু এই স্কেল করার জায়গাটাতেই তো বেশিরভাগ কোম্পানি আটকে যায়। ঠিক। আর এই আটকে যাওয়ার কারণটা লুকিয়ে আছে রোডম্যাপের দ্বিতীয় স্তরে, যাকে তারা বলছে অটোমেশন ম্যাচিউরিটি। মানে অটোমেশনের পরিপক্কতা। হ্যাঁ, এই ম্যাচিউরিটি অর্জন করার কোনো শর্টকাট নেই। বইতে একটা দারুণ অ্যানালজি আছে, সাইকেল চালানোর মতো। সাইকেল তো আর জন্মেই কেউ চালাতে পারে না। একদম না, অন্তত আগে দুপায়ে ভারসাম্য রেখে হাঁটতে শিখতে হয়। অটোমেশনের ক্ষেত্রেও 5টি ধাপ আছে। প্রথম ধাপটা কি তাহলে? প্রথম ধাপ হলো টুলস ড্রিভেন,
এই ধাপে কোম্পানিগুলো ছোট আর বিচ্ছিন্ন সমস্যার সমাধান করে। যেমন এক্সেলে কোনো ছোট স্ক্রিপ্ট লেখা। হ্যাঁ, ঠিক তাই। এরপরের ধাপ হলো প্রসেস ড্রিভেন। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে শুধু টুল বসালেই তো হবে না, পুরো প্রক্রিয়ার অদক্ষতাগুলো দূর করতে হবে। একদম। ভুল প্রক্রিয়া অটোমেট করলে তো ভুলটাই আরও দ্রুত হবে, তাই প্রক্রিয়ার ত্রুটিগুলো আগে সারাতে হয়। বুঝতে পেরেছি। এরপর তৃতীয় ধাপে নিশ্চয়ই আসল অটোমেশন শুরু হয়। হ্যাঁ, তৃতীয় ধাপ হল রোবোটিক প্রসেস অটোমেশন বা আরপিএ। আচ্ছা, ওই যে চ্যাটবট বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বারবার করা কাজগুলো স্বয়ংক্রিয় করা হয়। ঠিক ধরেছেন। এটি অনেকটা ট্রেনিং হুইল লাগানো সাইকেল চালানোর মতো। কিন্তু কাস্টমার সার্ভিসের চ্যাটবটগুলো তো মাঝে মাঝে খুব বিরক্তিকর হয়। তার কারণ হল অনেক কোম্পানি ওই দ্বিতীয় ধাপটা বাদ দিয়ে সরাসরি তৃতীয় ধাপে চলে আসে। ও আচ্ছা, মানে প্রসেস ঠিক না করেই চ্যাটবট বসিয়ে দেয়। একদম তাই। প্রক্রিয়া ঠিক থাকলে এই আরপিএ কিন্তু হাজার হাজার ঘণ্টা বাঁচিয়ে দিতে পারে। এরপর তাহলে চতুর্থ ধাপটা কি? ডেটা ড্রিভেন বা ডেটা চালিত। হ্যাঁ, এই ধাপে ডেটা ব্যবহার করে গ্রাহকের আচরণ আগে থেকেই বুঝতে পারা যায়। মানে সম্ভাব্য সমস্যাগুলো আগে থেকেই প্রেডিক্ট করা যায়। ঠিক। আর পঞ্চম এবং সর্বোচ্চ ধাপটি হল ইন্টেলিজেন্স ড্রিভেন। যেখানে এআই নিজেই জটিল সিদ্ধান্ত নিতে পারে, তাই তো? হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানিতে এআই দিয়ে জালিয়াতি ধরার উদাহরণটা কিন্তু দারুণ। তাই নাকি? বীমা শিল্পে তো জালিয়াতি একটা বিশাল সমস্যা। বিশাল, মানে প্রচুর ক্ষতি হতো। মানুষ তো খালি চোখে ওই জালিয়াতির প্যাটার্ন ধরতে পারত না। আর এর ফলে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত টাকা গুনতে হতো। হ্যাঁ, কিন্তু এআই হাজার হাজার ডেটা বিশ্লেষণ করে সেকেন্ডের মধ্যে জালিয়াতি ধরে ফেলল। ওয়াও! এতে নিশ্চয় সাধারণ মানুষের অনেক টাকা বেঁচে যায়। একদম, সাধারণ পরিবারের বছরে প্রায় $400 থেকে $700 পর্যন্ত বেঁচে যায়। দারুণ ব্যাপার। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বড় কোম্পানির সিইওরা তো চাইতেই পারেন একদম প্রথম ধাপ বাদ দিয়ে সরাসরি 5 নম্বর ধাপে চলে যেতে। শর্টকাট মারতে চাইতেই পারেন। হ্যাঁ, যাতে তাদের কোম্পানিকে রাতারাতি আধুনিক বা এআই চালিত মনে হয়। এই শর্টকাটের বিপদটা কি? বিপদ হলো পতন। ওই যে সাইকেলের উপমা দিলাম, হাঁটতে শেখার আগে রেসিং সাইকেল চালাতে গেলে তো পতন অনিবার্য। হ্যাঁ, মানে টেকনোলজিক্যাল ভিত্তি দুর্বল থাকলে এআই ভুল সিদ্ধান্তই দেবে। ঠিক তাই। আর কর্মীরাও এই হঠাৎ আসা বিশাল সিস্টেমে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এই কর্মীদের ভয়ের ব্যাপারটা কিন্তু খুব জরুরি, যাকে বইতে বলা হয়েছে দ্য হিউম্যান এলিমেন্ট। একদম। রোডম্যাপ যতই ভালো হোক, মানুষ আর মেশিনের মধ্যে মেলবন্ধন না থাকলে পুরো প্রজেক্ট ব্যর্থ হতে বাধ্য। মানে অটোমেশনের মূল উদ্দেশ্য যে মানুষের সৃজনশীলতাকে কাজে লাগানো, সেটা তো কর্মীদের বোঝাতে হবে। হ্যাঁ, প্রযুক্তিগত জাদুকরি বা ভারী ভারী কথার চেয়ে বাস্তব সুবিধাটা বোঝানো বেশি জরুরি। শেল কোম্পানির খনি শ্রমিকদের গল্পটা এখানে দারুণ প্রাসঙ্গিক, তাই না? ও হ্যাঁ, শেলের উদাহরণটা অসাধারণ। খনির মতো বিপজ্জনক জায়গায় যখন তারা হেড মাউন্টেড ডিসপ্লে আনলো, কর্মীরা তো রেগে যেতে পারত। স্বাভাবিকভাবেই ভাবতে পারত যে কোম্পানি নজরদারি করছে, কিন্তু শেল খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। তারা নিশ্চয়ই প্রযুক্তির জটিলতার কথা বলে কর্মীদের বিরক্ত করেনি। একদম না। তারা শুধু বুঝিয়েছিল যে বিপদের সময় এই ভয়েস কন্ট্রোলড এআই রিয়েল টাইম ছবি পাঠিয়ে তাৎক্ষণিক সাহায্য আনতে পারবে। মানে এটা আক্ষরিক অর্থেই তাদের জীবন বাঁচাতে পারে। হ্যাঁ, আর এই মেসেজটা পাওয়ার পর কর্মীরা কিন্তু সানন্দে সেটা গ্রহণ করেছিল। মানসিকতা পরিবর্তনের জন্য বইতে তো একটা কাগজের অনুশীলনের কথাও বলা হয়েছে, ওই যে স্মাইলি ফেস এক্সারসাইজ। হ্যাঁ, খুব সহজ কিন্তু ভীষণ কার্যকর একটা অনুশীলন। ওই যে কর্মীদের তাদের কাজের লিস্ট করতে বলা হয়, তাই তো? ঠিক। মজার কাজের পাশে হাসি মুখ বা স্মাইলি, আর বিরক্তিকর কাজের পাশে গুমরা মুখ আঁকতে বলা হয়। এরপর তাদের বলা হয়, ভাবুন তো, যদি এই গোমরামুখের কাজগুলো মেশিন করে দেয় কেমন হবে? হ্যাঁ, তখন আর অটোমেশনকে চাকরি খেকো দৈত্য মনে হয় না। বাহ, এটি তো অনেকটা বাগানের আগাছা পরিষ্কার করার মতো ব্যাপার। ঠিক বলেছেন। মানে আগাছা পরিষ্কার করার বিরক্তিকর কাজটা কেউ করে দিলে আমরা শুধু সুন্দর ফুল গাছগুলো লাগানোর আনন্দ উপভোগ করতে পারি। একদম চমৎকার উপমা। কিন্তু কর্মীরা যখন খুশি হলো, তখন কিভাবে নিশ্চিত করা যাবে যে এটা সাময়িক ট্রেন্ড নয়? দীর্ঘস্থায়ী একটা সাফল্য কিভাবে আসবে? এর জন্যই বইয়ের লেখকরা দি 4S মডেলের কথা বলেছেন। আচ্ছা, 4S মডেল। প্রথম এস হলো সিম্পল বা সহজ, তাই তো? হ্যাঁ, মানে আইটি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো সহজ এবং জঞ্জালমুক্ত করা। দ্বিতীয় এস হলো সিমলেস বা বিঘ্নহীন সংযোগ।
ঠিক, কোর সিস্টেম আর কোম্পানির সংস্কৃতির সাথে নতুন প্রযুক্তির নিরবিচ্ছিন্ন সংযোগ থাকতে হবে। তৃতীয়টা হচ্ছে স্কেলড বা প্রসারিত করা। হ্যাঁ, ছোট জায়গায় সফল হলে সেটা ধাপে ধাপে বাস্তব দুনিয়ায় প্রসারিত করা এবং কর্মীদের দক্ষতা বাড়ানো। আর শেষ এস হল সাস্টেইনড বা টেকসই করা। হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ডের সাথে সবসময় তাল মিলিয়ে চলা। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, প্রযুক্তির দুনিয়ায় কি অতিরিক্ত উদ্ভাবন বলে কিছু আছে যা কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে? 4S মডেল ছাড়া এলোমেলো উদ্ভাবন তো বিশৃঙ্খলাই তৈরি করবে। কিন্তু একটু অপেক্ষা করলে কি সমস্যা? সমস্যা হলো নিষ্ক্রিয়তার মাশুল। যারা ভয় পেয়ে অপেক্ষা করে তারা লার্নিং ডিভিডেন্ড বা শেখার সুযোগ থেকে বঞ্চিত হয়। মানে তারা মার্কেট থেকেই হারিয়ে যেতে পারে? একদম। যেমন ধরুন, অ্যামাজনের কাছে সনাতন বইয়ের দোকান বা উবারের কাছে সাধারণ ট্যাক্সি ক্যাবের হেরে যাওয়ার উদাহরণটা। হ্যাঁ, তারা তো অপেক্ষা করতে গিয়েই শেষ হয়ে গেল। তাই বসে থাকার অর্থ হলো নিশ্চিত ধ্বংস। উদ্ভাবন থামানো যাবে না। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে তো দারুণ কিছু বিষয় উঠে এলো। হ্যাঁ, পুরো বিষয়টা খুব সুন্দরভাবে গুছিয়ে আনা গেছে। সারসংক্ষেপ করলে দাঁড়ায়, অটোমেশনকে ব্যবসার মূল লক্ষ্যের সাথে মেলাতে হবে। আর সাইকেল চালানোর মতো ধাপে ধাপে রোড ম্যাপ অনুসরণ করতে হবে। মানুষের দক্ষতাকে সম্মান করে হিউম্যান সেন্ট্রিক বা মানুষকেন্দ্রিক কৌশল নিতে হবে। এবং অবশ্যই ওই 4S মডেল মাথায় রেখে ক্রমাগত উদ্ভাবন চালিয়ে যেতে হবে। তো এই গভীর আলোচনা শেষ করার আগে যারা শুনছেন তাদের নিজস্ব চিন্তার জন্য একটা নতুন প্রশ্ন ছুড়ে দিতে চাই। হ্যাঁ, দারুণ একটা চিন্তার খোরাক হতে পারে এটা। যদি আগামী দশকে এআই আমাদের কাজের সমস্ত বিরক্তিকর গোমরামুখের কাজগুলো নিজের কাঁধে তুলে নেয়, তবে কঠোর পরিশ্রম বা হার্ডওয়ার্কের সংজ্ঞা কিভাবে বদলে যাবে? সত্যি তো, ভাবার মতো একটা বিষয়। আমরা কি তখন শুধু শারীরিক বা রুটিন কাজের বদলে কল্পনা শক্তির আর দিবাস্বপ্ন দেখাকেই বেশি মূল্যায়ন করব? হয়তো নতুন পৃথিবীতে মানুষের প্রধান কাজই হবে নতুন স্বপ্ন দেখা। একদম তাই। তো ইংলিশি চ্যানেলের এই কন্টেন্টটি যদি আপনাদের শিক্ষণীয় মনে হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের এমন আরও গভীর আলোচনা নিয়ে আসতে উৎসাহিত করবে। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই দীর্ঘ আলোচনা শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।